গল্পের শুরুতেই আমরা লস অ্যাঞ্জেলস শহরকে দেখতে পাই, যেখানে রাতে একটি ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এটি কোনো সাধারণ ট্রাক ছিল না, বরং এটি সে ট্রাক যাতে কোটি কোটি টাকা লোড করে ব্যাংক পর্যন্ত পৌঁছানো হয়। এই ট্রাকের সামনে দুজন গার্ড এবং পেছনে দুজন গার্ড বসেছিল। ঠিক তখনই হঠাৎ এই ট্রাকটি একটি ডোনাট শপের বাইরে থামে। আসলে গার্ডদের খিদে পেয়েছিল, তাই দুজন গার্ড গাড়ি থেকে নেমে খাবার কেনার জন্য দোকানের ভেতরে চলে যায়। অন্যদিকে দুজন গার্ড গাড়ি নিরাপত্তার জন্য ভেতরেই বসে থাকে। ঠিক সে সময় সেখানে একটি কালো রঙের গাড়ি আসে, যা থেকে চারজন লোক নেমে আসে এবং তারা চারজনই নিজেদের মুখ মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল। এবার দুজন গার্ড খাবার নিয়ে বাইরে আসতেই মাস্ক পরা লোকগুলো গার্ডের দিকে বন্দুক তাক করে। এখানে ট্রাকে বসে থাকা এক গার্ড ওই লোকগুলোকে দেখে ফেলে এবং সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে দেয়। তখনই ট্রাকে বসে থাকা গার্ডের কাছে এক মাস্ক পরা চোর আসে এবং সে গার্ডকে গাড়ি থেকে বাইরে বের হতে বলে, কিন্তু তখন সেই গার্ড বাইরে বের হতে অস্বীকার করে। তখন চোরটি ট্রাকের কাছে একটু ফুটো করে তাতে দড়ি আটকে অন্য একটি গাড়ির সাহায্যে পুরো কাজটি টেনে বাইরে বের করে নেয়। এবার সেই গার্ড পালানোর চেষ্টা করে, কিন্তু চোরটি তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে খুব শীঘ্রই সেখানে পুলিশ এসে পৌঁছায়। এবার চোর এবং পুলিশের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলি চলার পর এই লোকগুলো সমস্ত পুলিশ কর্মীদের মেরে ফেলে। এখানে তাদের শুটিং স্কিল দেখে আমরা জানতে পারি যে এরা কোনো সাধারণ চোর নয়, বরং এরা সবাই আগে ইউএস মিলিটারি থেকে রিটায়ার্ড করেছে। এবার এই চোরদের অন্য এক সঙ্গী তাদের কল করে জানায় যে দ্রুত এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখানে আরো পুলিশ আসছে। এই খবর শুনতেই তারা দ্রুত ট্রাকটি চুরি করে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তারা সেখানে একটি বোমা ফিট করে দেয় এবং সেটি বিস্ফোরণ ঘটায়, যাতে পুলিশ আসার পর তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পায়। কিছুক্ষণ পরই এই লোকগুলো নিজেদের আস্থানে পৌঁছে যায় এবং সেখানে নিজেদের জামা কাপড় বদলে নেয়। এখানে টিম লিডার রয় সবার উপর ভীষণ রেগেছিল, কারণ তাদের প্ল্যান ছিল যে তারা কাউকে না মেরে চুপচাপ ট্রাকটি চুরি করে নেবে। কিন্তু এখন তারা কিছু পুলিশ কর্মীকে মেরে ফেলেছে, তাই পুলিশ চারদিকে তাদের খুঁজবে। এখানে আমরা জানতে পারি যে তারা যে ট্রাকটি চুরি করেছিল সেটি পুরোপুরি খালি ছিল, তাতে একটা টাকাও ছিল না। আর এই বিষয়টা তারা আগে থেকেই জানতো, কারণ তারা এই ট্রাকটি নিয়ে ভবিষ্যতে একটি অনেক বড় চুরির ঘটনা ঘটাতে চলেছে। এখানে তাদের টিমের এক সঙ্গী, যার নাম টনি, সে তার লিডার রয়কে বলে যে আমাদের একজন লোককে সেই জায়গায় পাঠানো উচিত যেখানে আমরা মাত্র ট্রাকটি চুরি করেছি, যাতে আমরা জানতে পারি যে পুলিশ আমাদের ধরার জন্য কি করতে চলেছে। রয়ের কাছে টনির কথাটি ঠিক মনে হয়, তাই রয় তার এক সঙ্গী বস্কোকে সে জায়গায় পাঠিয়ে দেয়। টিম লিডার রয় টনির কথাকে বেশ গুরুত্ব দেয়, কারণ টনি অত্যন্ত চতুর ও বুদ্ধিমান মানুষ। পাশাপাশি সে একজন খুব ভালো ড্রাইভারও বটে। পরের দৃশ্যে আমরা ডিটেকটিভ নিককে দেখতে পাই। নিক একজন কড়া মেজাজের পুলিশ অফিসার, যে চোরদের একদমই সহ্য করতে পারে না। চোরদের তাড়ানোই যেন তার একমাত্র কাজ। একবার কোনো চোরকে টার্গেট করলে নিক জানপ্রাণ দিয়ে তার পেছনে লেগে থাকে। এর পাশাপাশি নিক ভীষণ বিলাসী এবং লম্পট প্রকৃতির, যে সবসময় মেয়েদের পেছনে পড়ে থাকে। আজও সে নিজের বাড়িতে জানালা দিয়ে লুকিয়ে ঢোকে। বাড়ির ভেতরে এসেই সে ফ্রিজ খুলে কিছু খেতে শুরু করে। তখনই সেখানে তার স্ত্রী চলে আসে। এখানে আমরা জানতে পারি যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু তখনই নিক এমন একটা ভুল করে বসে যাতে তার স্ত্রী মারাত্মক রেগে যায়। নিক আসলে তার গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠাতে গিয়ে ভুলবশত নিজের স্ত্রীকে পাঠিয়ে দেয়। সেটা পরে তার স্ত্রী ভীষণ রেগে যায় এবং নিজের বাচ্চাদের নিয়ে তাকে ছেড়ে চলে যায়। নিক তার স্ত্রীকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে নিকের কোনো কথাই শুনে না। এখন চরম হতাশা হয়ে নিক নিজের ঘরের সোফায় এসে বসে। আর তখনই তার কাছে একটি কল আসে, যেখানে তাকে রাতে হওয়া চুরির ব্যাপারে জানানো হয়। এরপর নিক সরাসরি সে জায়গায় পৌঁছায় যেখানে রাতে চোরেরা কিছু পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল এবং সাথে একটি ট্রাকও চুরি করে নিয়ে গেছে। এখানে নিক প্রতিটি জিনিস খুব সূক্ষ্মভাবে নোট করে। নিক জিজ্ঞাসা করে যে ওই ট্রাকের ভেতরে কি ছিল। তখন ওখানকার একজন অফিসার জানায় যে ট্রাকটি পুরোপুরি খালি ছিল। এটা শুনে নিক ভাবনায় পড়ে যে শেষ পর্যন্ত একটা খালি ট্রাকের জন্য কেউ এত রক্তারক্তি কেন করবে। কিন্তু এখনো ধীরে ধীরে নিক বুঝতে শুরু করে যে এই চোরেরা নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করেছে। তাই সে বাকিদের জিজ্ঞাসা করে এখানে কি ওই চোরদের কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। তখন তারা বলে যে না, চোরগুলো ভীষণ চালাক ছিল। তারা যাওয়ার আগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের সব আঙ্গুলের ছাপ মুছে দিয়েছে। এখন নিক যখন এই চোরদের ধরার জন্য কোনো রাস্তা খুঁজে পায় না, তখন সে তার সঙ্গীদের বলে আমার এখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ চাই। এই বলে সে সেখান থেকে রওনা হয়। অন্যদিকে কিছু দূরে আমরা বস্কোকে দেখতে পাই, যাকে চোরদের টিমের লিডার রয় টনির কথাই এখানে পাঠিয়েছিল, যাতে বস্কো জানতে পারে যে এই কেসটিকে হ্যান্ডেল করছে। বস্কো এখানে লুকিয়ে ডিটেকটিভ নিক এবং তার টিমের ছবি তুলে নেয় এবং তারপর সেই ছবি সরাসরি নিজের লিডার রয়কে পাঠিয়ে দেয়। রয় যখন সেই ছবিগুলো দেখে তখন সে
জানতে পারে যে এই কেসটি ডিটেকটিভ নিক সামলাতে চলেছে। এরপর রয় নিকের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। এরপর রয় জানতে পারে যে ডিটেকটিভ নিক একজন অত্যন্ত জেদি ও খামখেয়ালি মানুষ। সবাই তাকে পুলিশওয়ালা গুন্ডা বলে ডাকে। সে সরকারের কথাও শোনে না এবং নিজের ইচ্ছামতো কেস সলভ করে। পাশাপাশি রয় জানতে পারে যে ডিটেকটিভ নিক একবার যে কেসের পেছনে পড়ে যায় তা সলভ করেই ছাড়ে। এসব দেখে রয় বুঝতে পারে যে এবার তাদের এক অত্যন্ত বিপজ্জনক মানুষের মুখোমুখি হতে হয়েছে। ওদিকে আমরা নিককে দেখতে পাই যে তার সঙ্গীদের সাথে কেস সলভ করার কাজে লেগে পড়েছে। নিক তার সঙ্গীদের বলে এখানে এর আগে যত চুরি হয়েছে সে সবকিছু ডিটেলস আমার চাই। তখন তাদের এক সঙ্গী বলে যে গত 3 মাসে লস অ্যাঞ্জেলসে বেশ কয়েকবার চুরি হয়েছে, কিন্তু সব চুরি এত নিখুঁতভাবে করা হয়েছে যে এখন পর্যন্ত কোনো চোরের আঙ্গুলের ছাপ বা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা শুনে নিক বুঝে যায় যে এই চোরেরা অত্যন্ত চতুর, কারণ তারা যেভাবে নিখুঁত পরিকল্পনার সাথে চুরি করেছে এবং সৈনিকদের মতো পুলিশের সাথে লড়াই করেছে তা থেকে বোঝা যায় যে এরা সবাই আগে আর্মিতে ছিল। তাই নিক তার সঙ্গীদের বলে সেই সব লোকদের লিস্ট বের করো যারা আগে আর্মিতে ছিল এবং পরে জেলে গেছে। এখানে নিকের টিম রিসার্চ করতে করতে রয় নামের এক ব্যক্তির কথা জানতে পারে যে একসময় ইউএস আর্মিতে ছিল, কিন্তু পরে সে একটি মার্ডার কেসে জেলে চলে যায় এবং জেলে নিজের সাজা খাটার পর এখন রয় মুক্ত। এটা শুনে নিক তার সঙ্গীকে জিজ্ঞাসা করে রয় জেল থেকে কবে ছাড়া পেয়েছে। যখন নিকের সঙ্গী সেই তারিখটি বের করে যে তারিখ রয় জেল থেকে মুক্তি হয়েছিল, তখন সেই তারিখটি দেখার পর সে চমকে ওঠে, কারণ রয় যেদিন থেকে জেল থেকে বাইরে এসেছে সেদিন থেকেই লস অ্যাঞ্জেলসে একের পর এক চুরি হতে শুরু করেছে। তাই এখন নিকের পুরো বিশ্বাস হয়ে যায় যে এই সব চুরির পেছনে রয় রয়েছে এবং রয়ের একটি পুরো টিম আছে। এখানে তারা আরো জানতে পারে যে রয়ের সাথে টনি নামের এক ব্যক্তির খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। টনি নামের সেই লোকটি একটি বারে বারটেন্ডার হিসেবে কাজ করে এবং রয় প্রায় টনির সাথে দেখা করতে সেই বারে যায়। এটা জানতে পেরে নিক সরাসরি সেই বারে পৌঁছায় যেখানে টনি বারটেন্ডারের কাজ করছিল। এখানে নিক টনিকে দেখে নেয় এবং বারের ভেতরে টনির সাথে একেবারেই স্বাভাবিক আচরণ করে। নিক এমন ভাব দেখায় যেন সে কোনো পুলিশ গোয়েন্দা নয়, বরং নিক টনির সাথে এখানে ওখানে সাধারণ কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু যখনই বারে টনির ডিউটি শেষ হয় এবং সে নিজের গাড়িতে এসে বসে, ঠিক তখনই নিক সেখানে এসে টনিকে অনেক জোরে এক ঘুষি মারে এবং টনিকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন টনির চোখ খুলে তখন সে নিজেকে একটি অজানা জায়গায় আবিষ্কার করে। টনি কিছুতেই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে পৌঁছালো। যখনই সে রুম থেকে বাইরে আসে সে দেখে যে নিক এবং তার টিম কিছু মেয়ের সাথে নাচ গান করছে। এবার নিক যখন টনিকে দেখে তখন সে টনিকে একটি চেয়ারে বসিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে তোমরা কি উদ্দেশ্য চুরি করেছো এবং তোমরা কার জন্য কাজ করো। এটা শুনে টনি হাসে এবং বলে তোমরা ভুল মানুষকে তুলে এনেছো, আমি তেমন লোক নই, আমি একটি ভদ্রবারে কাজ করা সাধারণ মানুষ। এটা শুনে নিক তাকে একটি ছবি দেখায় যেখানে টনি রয়ের সাথে দাঁড়িয়ে ছিল। নিক টনিকে জিজ্ঞাসা করে এই ছবিতে তুমি এই লোকটার সাথে কি করছো। ছবিটি দেখে টনি বুঝে যায় যে এরা আমার আসল পরিচয় জেনে গেছে, কিন্তু টনি তবুও হার মানে না এবং বলে এই ছবিতে আমি নেই, ওটা অন্য কোনো লোক। তখন নিকের এক সঙ্গী টনিকে বলে তুমি তোমার মৃত্যু থেকে মাত্র 1 পা দূরে দাঁড়িয়ে আছো, তবুও তুমি মিথ্যা বলছো, তাই আমাদের সব সত্যি কথা বলে দাও, না হলে মরে যাবে। কিন্তু টনি কোনো কিছু বলতেই পরিষ্কারভাবে অস্বীকার করে। এটা দেখে নিকের ভীষণ রাগ হয়ে যায় এবং সে সেখানে থাকা সমস্ত মেয়েদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর নিক টনির গলা টিপে ধরে, তুই ভাবছিস আমরা তোকে জেলে পাঠিয়ে দেব, কিন্তু এমনটা একেবারেই হবে না। তুই যতক্ষণ না সত্যি কথা বলবি আমরা তোকে এভাবে টর্চার করতে থাকবো। এবার টনিও বুঝতে পারে যে এরা আমার থেকে সত্যি কথা না বের করে আমাকে ছাড়বে না। তাই টনি সব কথা বলতে শুরু করে এবং বলে আমি বেশি কিছু জানি না, আমি তো বন্দুক চালাতেও জানি না, আমি শুধু ওদের ড্রাইভার এবং চুরির সময় আমি গাড়ি চালাই। এরপর নিক জিজ্ঞাসা করে তুমি ওদের সাথে প্রথমবার কিভাবে দেখা করলে। তখন টনি জানায় আমি যে বারে কাজ করি সেখানে যত লোক আসে তারা সবাই জানে যে আমি খুব ভালো ড্রাইভার। তাই একদিন আমার সাথে বারে কাজ করে এক ব্যক্তি আমাকে বক্সরের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বস্কো আমাকে রয়ের কাছে নিয়ে যায়। বস্কো রয়কে আমার ব্যাপারে বলে যে এ খুব ভালো ড্রাইভার। শুরুতে রয় আমার ড্রাইভিং এর উপর তেমন ভরসা করতে পারেনি, কিন্তু যখন রয় টেস্ট করার জন্য আমার সাথে গাড়িতে বসলো এবং আমার ড্রাইভিং দেখলো তখন সে আমার ড্রাইভিং স্কিল দেখে দারুণ ইমপ্রেসড হয় এবং আমাকে তার টিমে সামিল করে নেয়। এরপর আমি প্রথমবার ওদের সাথে একটা ব্যাংক লুট করি। ব্যাংক লুটের পর আমি আমার ভাগের টাকা পাই এবং তখন থেকেই এমনটা চলে আসছে। আমি ওদের সাথে ব্যাংক লুট করি আর নিজের ভাগের টাকা পেয়ে যাই। এর বাইরে আমি আর কিছুই জানি না, কারণ আমি গাড়ি নিয়ে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকি এবং গাড়ি চালিয়ে ওদের ফিরিয়ে নিয়ে আসি। তখন নিক জিজ্ঞাসা করে ওরা পরবর্তী চুরিটা কোথায় করতে চলেছে, যেটার জবাবে টনি বলে আমি কিচ্ছু জানি না, কারণ আমি তো শুধু ওদের একজন ড্রাইভার, ওরা আমাকে কিছুই জানায় না। যেদিন ওরা চুরি করতে যায় তার ঠিক একদিন আগে ওরা আমাকে বলে যে চুরিটা কোথায় হবে, আর চুরি করার পর ওরা আমাকে আমার ভাগের টাকা দিয়ে তাড়িয়ে দেয়। সবকিছু শোনার পর নিক টনিকে বলে
তুমি যেতে পারো, কিন্তু আজ থেকে তোমাকে আমাদের জন্য কাজ করতে হবে এবং ওদের থেকে যা কিছু জানতে পারবে তার প্রতিটি খবর আমাদের দিতে হবে। তাই আমি তোমাকে জেলে পাঠানোর বদলে ছেড়ে দিচ্ছি। এরপর টনি সেখান থেকে চলে যায়। এখন নিকের কাছে ওই চোরদের পুরো ডিটেলস চলে এসেছে, কিন্তু নিকের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ওদের ধরার জন্য তার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। তাই এখন এই পুলিশ টিমটি অপেক্ষা করতে থাকে কখন বেচারা তাদের পরবর্তী চুরিটি করবে। চোরেরা যখন পরবর্তী চুরিটি করবে পুলিশ ঠিক তখনই তাদের হাতে নাতে ধরে ফেলবে। পরের দৃশ্যে আমরা রয়কে দেখতে পাই যে তার পুরো টিমকে গাড়িতে বসিয়ে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ব্যাংকের বাইরে নিয়ে আসে। এরপর রয় তার পুরো টিমকে এই ব্যাংকের পাশের একটি বিল্ডিং এ নিয়ে যায় এবং বলে এই ব্যাংকটি লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংক, যা আজ পর্যন্ত কেউ লুট করতে পারেনি, কিন্তু আমাদের পরবর্তী টার্গেট এই ব্যাংকটি। রয় বলে এমনটা একেবারেই নয় যে আজ পর্যন্ত এই ব্যাংকটি কেউ লুট করার চেষ্টা করেনি, বরং এই ব্যাংকটি 57 বার লুট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই চোরেরা নিজেদের জীবন হারিয়েছে, কারণ এখানকার সিকিউরিটি অত্যন্ত কড়া। যদি কোনো ব্যক্তি বাইরে থেকে এই ব্যাংকের দিকে 2 মিনিটের বেশি সময় ধরে তাকিয়ে থাকে তবে গার্ডরা এসে সে লোককে ধরে ফেলে। তাই আমাদের এখান থেকে চুরি করা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব নয়। এরপর রয় আস্তানায় ফিরে এসে তার সঙ্গীদের প্ল্যানিং বোঝাতে শুরু করে। সে জানায় যে এই ব্যাংকে প্রতিদিন 500 থেকে 700 মিলিয়ন ডলার ক্যাশ থাকে। ব্যাংকের ভিতরে এত বড় অঙ্কের টাকা থাকার কারণে প্রতিটি জায়গায় সিকিউরিটি গার্ড মোতায়েন থাকে। আমাদের জন্য সবচেয়ে খারাপ বিষয় হলো এই ব্যাংকের কাছে প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার থাকে এবং সেই নাম্বার কম্পিউটারে নথিভুক্ত থাকে। তাই যদি কেউ এই ব্যাংক থেকে টাকা চুরি করে পৃথিবীর যে কোনো প্রান্তে খরচ করতে যায় তবে ব্যাংক কর্তৃপক্ষ এই নোটের সিরিয়াল নাম্বার দিয়ে সেই ব্যক্তির ট্র্যাক করে মাত্র 2 মিনিটে ধরে ফেলবে, কারণ তাদের কাছে নোটের নাম্বার রয়েছে। এসব শোনার পর রয়ের সঙ্গীরা জিজ্ঞাসা করতে থাকে তাহলে আমরা শেষ পর্যন্ত চুরিটা করব কিভাবে। তখন রয় জানায় যে এটা লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ব্যাংক হওয়ার কারণে শহরের বাকি যত ছোট বড় ব্যাংক আছে সেই সব ব্যাংকের টাকা এই ব্যাংকেই আসে। আর যখন তারা মেশিন দিয়ে সে টাকাগুলো গুনতে শুরু করে তখন এই ব্যাংকের মেশিনগুলো ছেঁড়াফাটা পুরনো এবং নষ্ট হওয়া যার নোটগুলো আলাদা করে দেয়। এরপর সেই সমস্ত পুরনো ও নষ্ট নোটগুলো কম্পিউটার দিয়ে তাদের সিরিয়াল নাম্বার কম্পিউটারের ডাটা থেকে মুছে ফেলা হয়। তারপর ওই নোটগুলো মেশিন দিয়ে ধ্বংস করে আবর্জনা বানিয়ে দেওয়া হয়। এভাবে ব্যাংকের কাছে নষ্ট করা নোটগুলো কোনো রেকর্ড থাকে না, আর এরা প্রতিদিন 500 থেকে 700 মিলিয়ন ডলারের মধ্যে প্রায় 30 মিলিয়ন ডলার নষ্ট করে দেয়। আমাদের কাজ হলো ওই পুরনো ও নষ্ট হয়ে যাওয়া 30 মিলিয়ন ডলারের নোটগুলো আবর্জনা হওয়ার আগে চুরি করা। এইভাবে আমরা যদি ওই নোটগুলো পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবহার করি তবুও ব্যাংক আমাদের ধরতে পারবে না, কারণ তাদের কাছে এই পুরনো নোটগুলোর সিরিয়াল নাম্বার থাকবে না। এইসব কথা শোনার পর সবাই ভাবনায় পড়ে যায় এবং বলে কিন্তু আমরা ভেতরে ঢুকবো কিভাবে। তখন রয় তার পরবর্তী প্ল্যান বুঝিয়ে বলে আমরা ব্যাংকের যে ট্রাকটি চুরি করেছি সেটা দিয়েই আমাদের গার্ডের পোশাক পরে ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে ভেতরে ঢুকবো, কারণ পেছনের রাস্তায় বেশি সিকিউরিটি থাকে না, তারা শুধু ড্রাইভারকে দেখে। কিন্তু এই মিশনটি সফল করার আগে আমাদের একজন লোককে ব্যাংকের ভিতরে পাঠাতে হবে যাতে সে ভেতরের পরিস্থিতি ভালোভাবে খতিয়ে দেখতে পারে। পরের দিনে টনি ওই ব্যাংকের পাশের একটি রেস্তোরাঁয় কুরিয়ার বয় এর কাজে লেগে যায়। এরপর ব্যাংক থেকে যখন একজন নারী খাবারের পার্সেল অর্ডার করেন তখন টনি একজন মহিলার খাবারের বদলে 2টি পার্সেল নিয়ে ব্যাংকের ভেতরে চলে যায়। ভেতরে আসতে টনিকে ভালোভাবে চেক করা হয় এবং তারপর কাউন্টারে টনিকে একটি এন্ট্রি কার্ড দেওয়া হয় যা দিয়ে সে এখন যে কোনো সময় ব্যাংকের ভেতরে যেতে পারত। এরপর টনি ওই নারীকে খাবার দিয়ে দেয়। খাবার পৌঁছে দেওয়ার পর টনি বাথরুমে গিয়ে সেই দ্বিতীয় পার্সেলটি বাথরুমের সিলিং এর উপর লুকিয়ে রাখে, কিন্তু সে যেমনই ব্যাংক থেকে বাইরে বের হয় নিকের টিমের লোকেরা তাকে দেখে ফেলে, কারণ নিকের টিম আগে থেকেই টনির উপর নজর রাখছিল। এখন এখানে টনির সঙ্গীরা তাকে জানায় যে টনি লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকে গিয়েছিল। তখন নিক বলে ওদের এত বড় সাহস নেই যে ওরা লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যাংক থেকে লুট করবে, কারণ ওই ব্যাংক লুট করা অসম্ভব এবং ওরা এতটাও বোকা হতে পারে না যে ফেডারেল ব্যাংক লুটের চেষ্টা করবে। কিন্তু নিকের মনে তবু একটা ভয় কাজ করছিল, কারণ সে জানতো যে ওই চোরগুলো তার চেয়েও বড় পাগল এবং ওরা যে কোনো কিছু করতে পারে। ঠিক এই দিন রাতেই রয় এবং তার সঙ্গীরা একটি রেস্তোরাঁয় নিজেদের পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছিল। তখনই সেখানে ডিটেকটিভ নিক এসে হাজির হয়। এখানে টনিও নিককে দেখে ফেলে এবং সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ টনির ভয় ছিল নিক যদি রয়ের সামনে বলে দেয় যে তুমি আমার সাথে হাত মিলিয়েছ। আর ঠিক সেটাই ঘটে। নিক সরাসরি টনির কাছে আসে এবং বলে আমি তোমাকে চিনি, আমাদের কিছুদিন আগে জিমে দেখা হয়েছিল, তুমি এখানে কি করছো? নিক আসলে এটা এই কারণেই করেছিল যাতে চোরদের নিজেদের মধ্যে ঝামেলা ও সন্দেহ তৈরি হয় এবং সে নিজের এই চালেও সফল হয়। রেস্তোরাঁ সবাই টনিকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। খাবার খাওয়া শেষ করে রয় টনিকে সরাসরি তাদের আস্তানায় নিয়ে যায়। রয় টনির ওপর মারাত্মক রেগেছিল। সে তার সঙ্গীদের নিয়ে টনিকে ভালো করে চেক করায় যে টনি নিজে কোনো পুলিশ কিনা। এরপর রয় টনির দিকে বন্দুক তাক করে বলে তুই ওই পুলিশটাকে কিভাবে চিনিস আর আমাদের ব্যাপারে পুলিশকে কি কি বলেছিস? তখন টনি বাধ্য হয়ে সবকিছু বলতে শুরু করে। সে বলে
ওরা আমাকে ধরে ফেলেছিল এবং আমি ধরা পড়ার আগে থেকেই নিক তোমাদের সবার ব্যাপারে জানতো। ও আমার থেকে সত্যি কথা বের করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি ওদের পুরো সত্যিটা বলিনি, বরং আমি নিজেকে শুধু তোমাদের ড্রাইভার পরিচয় দিয়ে ওদের হাত থেকে মুক্তি করে নিয়ে এসেছি। আমাদের চুরির আসল প্ল্যানিং এর ব্যাপারে ওরা কিচ্ছু জানে না। টনির কথা শোনার পর রয় টনিকে বলে এখনই যা এবং ওই পুলিশদেরকে গিয়ে বলে দে যে আমরা আগামী শুক্রবার চুরি করতে যাচ্ছি এবং কোনো অবস্থাতেই আমাদের এই সিদ্ধান্ত বদলাবো না। এটা শুনে টনি বলে এমনটা করা বোকামি হবে, আমরা সবাই ধরা পড়ে যেতে পারি। কিন্তু রয় বলে তুমি আমার উপর ভরসা রাখো, আর আমি তোকে যা বলেছি ঠিক সেটাই গিয়ে নিককে বল। টনি না চাইতেও নিকের কাছে রওনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই নিকের কাছে পৌঁছে যায়। নিক টনিকে তাদের পরবর্তী প্ল্যানিং এর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু এখানে টনি প্রথমে নিকের উপর রাগ দেখায় এবং বলে তুমি তো আমাকে মেরেই ফেলেছিলে। ওরা সবাই আমাকে সন্দেহ করছিল এবং আমাকে মেরেই ফেলতো, কিন্তু আমি কোনো মতো ওদের চোখে ধুলো দিয়ে নিজেকে বাঁচিয়েছি। টনি নিককে সতর্ক করে বলে তোমার পালা খুব বিপজ্জনক লোকদের সাথে পড়েছে, ওরা তোমার চেয়েও বেশি একগুঁয়ে। ওরা আগামী শুক্রবারই চুরি করতে যাচ্ছে এবং ওদের দাবি ওদের কেউ আটকাতে পারবে না। তখন নিক জিজ্ঞাসা করে ওরা কোন জায়গায় চুরি করতে চলেছে, যেটার জবাবে টনি বলে আমি জানি না, কারণ ওরা আমাকে কখনোই ওদের মেইন প্ল্যানিং জানায়নি। আগামী শুক্রবারের ঠিক একদিন আগে আমি জানতে পারবো, তখন আমি তোমাকে জানিয়ে দিব। এটা শুনে নিক বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই খুঁজে বের করবো যে ওরা ফ্রাইডেতে কোথায় চুরি করতে চলেছে। এরপর টনি সেখান থেকে চলে যায় এবং নিক তার নিজের কাছে লেগে পড়ে। নিক যে কোনো উপায় জানতে চাইছিল যে পরবর্তী চুরিটা কোথায় হবে। তদন্ত করতে করতে নিক জানতে পারে যে রয় একটি ক্লাবের এক যৌনকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে আছে। এটা জানতে পেরে নিক সরাসরি সেই ক্লাবে পৌঁছায়। সেখানে একটি মেয়ে এসে তার সামনে নাচতে শুরু করে। এরপর নিক সেই মেয়েটিকে একটু রুমে নিয়ে যায়। নিক মূলত সেই মেয়েটির সুযোগ নিয়ে তথ্য বের করতে চেয়েছিল, কারণ সে জানতো রয়ের সাথে এর সম্পর্ক আছে। নিক যখন মেয়েটির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন মেয়েটি তাকে আসল তথ্য দিয়ে দেয়। সে জানায় যে ওরা পরবর্তী চুরিটি পিকো রিভারা ব্যাংকে করতে চলেছে। এটা শুনে নিক ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে চোরদের পরবর্তী টার্গেট জেনে গেছে। কিন্তু নিক যখনই রুম থেকে বাইরে বের হয় ঠিক তখনই দেখে সেখানে রয় এসে হাজির হয়েছে। এখানে তারা দুজনে একে অপরকে চেনার পরও না চেনার ভান করে যে যার নিজের রাস্তায় চলে যায়। এখানে আমরা জানতে পারি যে রয় এই সবকিছু ইচ্ছে করে তার গার্লফ্রেন্ডকে দিয়ে নিককে বলিয়েছিল। সে নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল যেন সে নিকের কাছে যায় এবং ব্যাংকের নামটা জানায়। অবশেষে সেই দিনটি চলেই আসে যেদিন তারা চুরি করতে যাচ্ছিল। এরপর চোরদের পুরো টিম প্রস্তুতি নিতে শুরু করে এবং অন্যদিকে নিক ও তার টিমও তৈরি হয়ে যায়। এখানে পুলিশ এবং চোর দুই পক্ষই বেশ চিন্তিত ছিল, কারণ দুই দলই জানতো যে আজ যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিছুক্ষণ পরই চোরদের টিম পিকো রিভারা ব্যাংকে ঢুকে পড়ে এবং দেখতে দেখতে ওখানকার সমস্ত মানুষকে বন্দী করে ফেলে। ব্যাংকের পুরো কন্ট্রোল নিজেদের হাতে নেওয়ার পর রয় ব্যাংকের ম্যানেজারকে ধরে এবং তাকে পুলিশকে কল করতে বলে। ম্যানেজার যখন পুলিশকে কল লাগায় তখন রয় ম্যানেজারকে দিয়ে নিজের শর্তগুলো বলাতে শুরু করে যে আমাদের $10 মিলিয়ন এবং একটি হেলিকপ্টার চাই, আর বাইরে যেন একটাও পুলিশ কর্মী দেখতে না পাওয়া যায়। যদি পুলিশ ঠিক সময়ে টাকা না পৌঁছায় তবে আমরা একে একে এখানকার মানুষদের মেরে ফেলবো। ওদিকে নিক তার সঙ্গীদের নিয়ে ব্যাংকের বাইরে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে লোকাল পুলিশের গাড়িগুলো চলে আসে। নিক তাদের সাথে তর্ক করতে শুরু করে যে এটা আমাদের কেস, আমরা গত বেশ কিছুদিন ধরে এদের ধরার জন্য কাজ করছি, তাই তোমরা এখান থেকে চলে যাও। এখানে রয় যখন লুকিয়ে জানালা দিয়ে দেখে তখন সে জানতে পারে যে বাইরে আরো কিছু পুলিশের গাড়ি চলে এসেছে। এটা দেখে রয় রেগে যায় এবং সে তার এক লোককে বলে একটি মেয়েকে ঘরে নিয়ে গিয়ে মেরে ফেলো। নিজের লিডারের কথা মেনে সেই লোকটি ঠিক তাই করে এবং একটি মেয়েকে ঘরে নিয়ে গিয়ে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ শুনে বাইরে দাঁড়িয়ে থেকে সমস্ত পুলিশ কর্মী অ্যালার্ট হয়ে যায়। তখন বাইরে থেকে সরাসরি ব্যাংকের ম্যানেজারের কাছে পুলিশের কল আসে। ব্যাংকের ম্যানেজার পুলিশকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এদের জন্য একটি হেলিকপ্টার এবং $10 মিলিয়ন ব্যবস্থা করো, কারণ ঠিক সময়ে টাকা না পৌঁছানোর জন্য এরা ইতিমধ্যেই একটি মেয়েকে মেরে ফেলেছে। এখন যদি তোমরা আরো দেরি করো তবে এরা আমাদেরও মেরে ফেলবে। তখন পুলিশ ম্যানেজারকে বলে তুমি চিন্তা করো না, আমরা দূরেতে একটি হেলিকপ্টার এবং টাকার ব্যবস্থা করছি। ঠিক তখনই আমরা চোরদের আরেক সঙ্গীকে দেখতে পাই যার নাম ম্যাক। ম্যাক একজন হ্যাকার, আর সে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকের ফোন লাইন হ্যাক করে নিয়েছে। ম্যাক পিকো রিভারে ব্যাংকে থাকা তার সঙ্গীদের কল করে জানায় যে তোমরা তাড়াতাড়ি ট্রাকে টাকা লোড করো, কারণ এখন সময় হয়ে গেছে। পিকো রিভারে ব্যাংক থেকে ট্রাকে করে টাকা সরাসরি লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকে যাবে। এরপর চোরেরা ম্যানেজারকে নিয়ে ব্যাংকের লকারের কাছে যায় এবং তাকে দিয়ে লকার খোলায়। লকার খোলার পর তারা সেখান থেকে সমস্ত টাকা বের করে একটি ট্রাকে ভরে নেয়। এরপর সব কাজ কমপ্লিট হওয়ার পর চোরেরা ব্যাংকের ভেতরে একটি অনেক বড় বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে বাইরে থাকা পুলিশের মনে হয় যে চোরেরা হয়তো লকার ভেঙেছে, কিন্তু নিকের কাছে পুরো বিষয়টা কিছুটা সন্দেহজনক মনে হচ্ছিল। তখনই নিকের নজর ওখানকার সুয়েরেজ ড্রেনের উপর পড়ে। এটা দেখে নিক বুঝে যায় যে ওটা লকার ভাঙার শব্দ ছিল না, বরং টানেলের রাস্তা তৈরি করার জন্য
বিস্ফোরণের শব্দ ছিল। এটা জানতে পেরে নিক ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা দেখে যে চোরেরা যত মানুষকে বন্দী করে রেখেছিল তারা সবাই অক্ষত এবং সুরক্ষিত আছে। আর নিক যখন সেই ঘরে যায় সেখানে চোরেরা একটা মেয়েকে গুলি করেছিল। সেখানে গিয়ে নিক জানতে পারে যে তারা কোনো মেয়েকেই মারেনি, মেয়েটি সম্পূর্ণ ঠিক আছে। আর যে গুলির শব্দ শোনা গিয়েছিল তা ছিল একটা নাটক। যখন পুলিশ টিমটি লকারের পাশের রুমে পৌঁছায় তখন সেখানে তারা একটি বিশাল বড় গর্ত দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে যে চোরেরা তাদেরকে বোকা বানিয়ে সুয়ারেজ ড্রেনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে আমরা রয় এবং তার এক সঙ্গীকেই দেখতে পাই, যারা ব্যাংকের সিকিউরিটি গার্ডের পোশাক পরে একটি ট্রাক চালিয়ে যাচ্ছিল। রয় এবং তার সঙ্গীরা যে ট্রাকটি চালাচ্ছিল এটি সেই ট্রাক যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, তবে এবার তারা এই ট্রাকটি রং করে এর পুরো ডিজাইনটি বদলে দিয়েছে যাতে এটিকে হুবহু কোনো আসল ব্যাংকের টাকা বহনকারী ট্রাকের মতো দেখায়। তারা যে পিকো রিভারে ব্যাংকে ডাকাতি করছিল তারা লকার থেকে লুট করা সমস্ত টাকা ট্রাকে ভরে নিয়েছে এবং এই টাকা এখন তারা লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকের দিকে নিয়ে যাচ্ছে। ওদিকে আমরা রয়ের হ্যাকারের সঙ্গীকে দেখতে পাই যে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যাংকের কন্ট্যাক্ট লাইন হ্যাক করে নিয়েছে। সে ফেডারেল ব্যাংকের গার্ডদের কল করে বলে যে আমাদের ট্রাক টাকা নিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাতে চলেছে। এখানে আমরা আসল সত্যটা জানতে পারি, চোরেরা পিকো রিভারা ব্যাংক থেকে যে টাকা ট্রাকে ভরেছিল তারা মূলত সে টাকাগুলো চুরি করতে চায় না, কারণ ওই নতুন নোটগুলো সিরিয়াল নাম্বার ফেডারেল ব্যাংকের কম্পিউটারে নথিভুক্ত হয়েছে, যার ফলে তারা ধরা পড়ে যেতে পারে। তাই তারা ওই নতুন নোটগুলো ফেডারেল ব্যাংকের ভেতরে রেখে তার বদলে সেখানে থাকা পুরনো ছেঁড়াফাটা নোটগুলোর সাথে এক্সচেঞ্জ করতে চায়, যেগুলো সিরিয়াল নাম্বারের রেকর্ড ব্যাংক ইতিমধ্যেই কম্পিউটার থেকে মুছে ফেলেছে। কিছুক্ষণ পরই চোরেরা ফেডারেল ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে সেখানে পৌঁছে যায়। গেটের কাছে একজন গার্ড তাদের আটকে দেয়। তারা গার্ডকে একটি ফেক আইডি দেখায় যা দেখতে হুবহু আসলের মতোই ছিল, তাই গার্ড সেই নকল আইডি চিনতে পারে না। তাছাড়া তাদের কাছে আগে কল করে জানানো হয়েছিল যে ট্রাকটি আসছে, তাই গার্ডের মনে বিন্দুমাত্র সন্দেহ হয় না যে এই ট্রাকে গার্ডের বদলে চোরেরা বসে আছে। গার্ড ট্রাকটিকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ভিতরে আসতেই তারা পিকো রিভারা ব্যাংক থেকে লুট করা টাকার দুটি বড় বড় বক্স ট্রাক থেকে বের করে এবং টাকা গোনার জায়গায় নিয়ে যেতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে তারা টনিকে টাকার একটি বক্সের ভিতরে লুকিয়ে রেখেছিল। যখন তারা কাউন্টিং ডিপার্টমেন্টে এসে পৌঁছায় তখন একজন গার্ড এসে তাদের বলে টাকা গুনতে সময় লাগবে, তাই তোমরা ডিপার্টমেন্টের বাইরে অপেক্ষা করো। এরপর সেই গার্ড টনি লুকিয়ে থাকা টাকার বক্সটি কাউন্টিং রুমে ভিতরে নিয়ে যায়। এখানে রয় তার সঙ্গে বক্সকে কল করে বলে টনি কাউন্টিং ডিপার্টমেন্টে পৌঁছে গেছে, তাই তুমি তাড়াতাড়ি এখানকার কারেন্ট কেটে দাও। বস্কো যে আগে থেকে নিচের ফ্লোরে লুকিয়ে ঢুকে পড়েছিল সে সেখান থেকে পুরো ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। কারেন্ট চলে যাওয়ার কারণে ব্যাংকের ভেতরে টাকা গোনার কাজ করার সমস্ত কর্মী রুম থেকে বাইরে চলে আসে এবং কারেন্ট আসার অপেক্ষা করতে থাকে। এখন পুরো কাউন্টিং ডিপার্টমেন্টে টাকার বক্সের ভিতরে টনি একা রয়ে যায়। এর পরপরই টনি একটি স্টপ লাইট অন করে দেয়, যার ফলে ওখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ঝাপসা হয়ে যায়। ক্যামেরা ঝাপসা হতে টনি দ্রুত টাকার বক্স থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে সেখানে কেউ নেই। এবার টনি জলদি জলদি সেখানে থাকা সেই পুরনো ও ফাটা নোটগুলো ব্যাগে ভরতে শুরু করে, যেগুলো ইতিমধ্যেই একবার গোনা হয়ে গেছে এবং গার্ডরা ওগুলো দ্বিতীয়বার গুনবে না। ওগুলো সেই টাকা যেগুলো সিরিয়াল নাম্বার কম্পিউটার থেকে মুছে দিয়ে আবর্জনার হিসেবে ধ্বংস করা হতে যাচ্ছিল। টনি তাড়াহুড়ো করে বেশ কয়েকটি ব্যাগ টাকায় ভর্তি করে এবং রুমের ভেতরে থাকা আবর্জনার ডাস্টবিনে ফেলে দিতে থাকে। টনি ডাস্টবিনে টাকার ব্যাগগুলো এই কারণেই ফেলছিল কারণ কিছু সময় পর আবর্জনায় গাড়ি এসে এগুলোকে ময়লা ভেবে বাইরে নিয়ে ফেলে দিবে, আর তখন তারা সহজেই বাইরে থেকে এই টাকাগুলো তুলে নিতে পারবে। এদিকে ব্যাংকের কন্ট্রোল রুমে বসে থাকা গার্ডদের মনে সন্দেহ জাগতে শুরু করে যে হঠাৎ সব ক্যামেরা কিভাবে নষ্ট হয়ে গেল। এইভাবে কয়েকজন গার্ড কাউন্টিং ডিপার্টমেন্টের দিকে আসতে শুরু করে। এটা দেখে রয় ওয়্যারলেস মাইকের মাধ্যমে টনিকে বলে তাড়াতাড়ি সব টাকা আবর্জনার বক্সে ফেলে দাও, কারণ কয়েকজন গার্ড তোমার দিকে আসছে। এটা শুনে টনি ঘাবড়ে যায় এবং সে আরো দ্রুত টাকাগুলো ব্যাগে ভরে ডাস্টবিনে ছুঁড়ে মারতে থাকে। প্রচুর টাকা আবর্জনার বক্সে ফেলার পর টনি বুঝতে পারে যে গার্ডরা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে, তাই টনি জলদি ভেন্টিলেশনের জালি খুলে ফেলে। গার্ডরা যখন রুমে পৌঁছায় ততক্ষণ টনি ভেন্টিলেশনের পাইপের ভেতরে ঢুকে পড়েছে। এখানে গার্ডরা এসে ডিপার্টমেন্টের ভেতরে টাকা গুনতে শুরু করে এবং দেখে যে একদম ঠিকঠাক আছে। পিকো রিভারে ব্যাংক থেকে যত টাকা আসার কথা ছিল তার পুরো টাকাই সেখানে মজুদ ছিল। গার্ডরা বিন্দুমাত্র টের পায় না যে এখান থেকে টাকা চুরি হয়েছে, কারণ টনি সে টাকাগুলি সরিয়েছিল যা আগে থেকে গোনা হয়ে গিয়েছিল। টাকা সব ঠিক থাকায় গার্ডরা রয়কে বলে টাকা সব ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। এটা শুনে রয় এবং তার সঙ্গী সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে টনি আবর্জনার বাক্সে যে টাকাগুলো ফেলেছিল একজন গার্ড এসে সেই ডাস্টবিনটি ময়লার গাড়িতে ফেলার জন্য নিয়ে যেতে থাকে। ওদিকে ব্যাংকের ভেতরে
সেই নারী যিনি কিছুদিন আগে খাবার অর্ডার করেছিলেন তিনি আবারও পাশের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেন, কিন্তু এবার চোরদের হ্যাকার সঙ্গে ম্যাক সেই কলটি রিসিভ করে, কারণ সে রেস্তোরাঁ কন্ট্যাক্ট লাইনও হ্যাক করে রেখেছিল। ম্যাক ওই নারীকে বলে 5 মিনিটের মধ্যে আপনার খাবার পৌঁছে যাবে। এখানে টনি ভেন্টিলেশনের রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে সে কিছুদিন আগে ওয়াশরুমের সিলিং এর উপর একটি পার্সেল লুকিয়ে রেখেছিল। টনি সে রাস্তা দিয়ে নিচে নেমে সরাসরি ওই নারীর কাছে যায় এবং তাকে খাবার দিয়ে দেয়। এরপর টনি কোনো রকম বাধা ছাড়াই ব্যাংকের থেকে বাইরে চলে আসে, কারণ তার কাছে কুরিয়ার বয়ের কার্ড ছিল। ফলে গার্ডদের টনির ওপর কোনো সন্দেহ হয় না এবং তারা তাকে সাধারণ কুরিয়ার বয় ভেবে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই ব্যাংকের গার্ডদের কাছে একটি কল আসে যেখানে খাবার অর্ডার করা সেই নারী বলেন এই খাবারটা কয়েকদিনের পুরনো, তাই ওই কুরিয়ার বয়কে যেতে দিবেন না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ টনি সেখান থেকে চম্পট দিয়েছে। ওদিকে ময়লার গাড়িটি সেই ডাস্টবিনটি গাড়ির ভেতরে খালি করে দেয় যে বক্সে টনি টাকা ভরে রেখেছিল। ময়লার গাড়িটি যখনই রওনা দেয় রয় এবং তার সঙ্গে নিজেদের ট্রাকে বসে সেই গাড়ির পিছু নিতে শুরু করে, কিন্তু তখনই একটি সিগন্যালে হুবহু একই রকম দেখতে আরেকটি ময়লার ট্রাক চলে আসে এবং এই দুই গাড়ির ড্রাইভার একে অপরকে ইশারা করে আলাদা আলাদা রাস্তায় চলে যায়। এখানে রয় ময়লার গাড়ি নাম্বার প্লেট নোট করতে পারেনি, তাই সে আন্দাজে একটি গাড়ির পিছু নিতে থাকে। এদিকে পুরো শহরে নিকের টিম চোরদের হন্য হয়ে খুঁজছিল এবং তখনই রাস্তার মাঝে তাদের সামনে টনি পড়ে যায়। টনিকে দেখা মাত্রই তাকে ধরে ফেলে এবং নিক টনিকে খুব নির্মমভাবে মারধর করতে শুরু করে, কারণ নিক বুঝে গিয়েছিল যে টনি তাদের ধোঁকা দিচ্ছে। মারের চোটে টনি নিকের কাছে পুরো সত্যিটা স্বীকার করে নেয় এবং সে সাথে রয় এর লোকেশনও পুলিশকে দিয়ে দেয়। অন্যদিকে রয় ময়লার গাড়িটিকে ফলো করতে করতে সে ডাম্পিং ইয়ার্ড মানে যেখানে শহরের সব ময়লা ফেলা হয় সেখানে পৌঁছে যায়। গাড়ি থেকে ময়লা খালি করার পর তারা ময়লার স্তূপ থেকে সে ব্যাগগুলো তুলতে শুরু করে যেখানে টনি টাকায় ভর্তি করে রেখেছিল। রয় সেই সমস্ত ব্যাগ নিজের গাড়ির ডিকিতে রেখে দেয়, কিন্তু রয় একবারও চেক করে দেখে না যে আসলে ওই ব্যাগগুলোর ভেতরে কি ভরা আছে। ঠিক তখনই রয়ের কাছে তাদের হ্যাকার সঙ্গে ম্যাকের কল আসে। ম্যাক রয়কে বলে টনিকে পুলিশ ধরে ফেলেছে এবং টনি পুলিশকে তোমার লোকেশন দিয়ে দিয়েছে, তাই তুমি যে জায়গায় আছো সেখান থেকে দ্রুত পালাও, কারণ কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসবে। এই খবর শুনতেই রয় তার সঙ্গীদের নিয়ে গাড়িতে বসে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর চোরেরা ট্রাফিকে আটকে পড়ে। ঠিক তখনই পেছন থেকে নিক ওদের ধরে ফেলে। রয়কে দেখা মাত্রই নিক এবং তার টিম লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে এবং নিক টনিকে গাড়ির ভেতরে হাতকড়া দিয়ে বেঁধে ফেলে। এখানে রয়ও বুঝতে পারে যে নিক তাদের দেখে ফেলেছে, তাই তারাও তৈরি হয়ে যায় এবং দেখতে দেখতে দুই পক্ষের মধ্যে তুমুল ফায়ারিং শুরু হয়ে যায়। চারদিক ঝাঁকে ঝাঁকে গুলি চলতে থাকে, যার মধ্যে একটি গুলি সরাসরি বক্সের গলায় লাগে এবং বক্সর সেখানেই মারা যায়। এটা দেখে রয় মারাত্মক রেগে যায়, আর যে পুলিশ কর্মী বক্সকে গুলি করেছিল রয় তাকে মেরে ফেলে। কিন্তু তখনই পুলিশ রয়ের দ্বিতীয় সঙ্গীকেও গুলি করে মেরে ফেলে। এবার রয় একা হয়ে যাওয়ার কারণে পুলিশ তার উপর ভারী পড়তে শুরু করে। বেগতিক দেখে রয় সেখান থেকে পালাতে থাকে এবং নিকো তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর রয় যখন একটা কন্টেনারের ওপর দিয়ে লাফিয়ে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে নিকের বন্দুক গর্জে ওঠে। গুলি সরাসরি রয়ের গায়ে গিয়ে লাগে এবং সে মারাত্মকভাবে জখম হয়। রয় নিজেকে বাঁচাতে একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে নিক পৌঁছে যায়। নিক রয়কে সারেন্ডার করতে বলে, কিন্তু রয় সারেন্ডার করার বদলে নিকের দিকে বন্দুক তাক করে। জবাবে নিক পাল্টা গুলি চালিয়ে রয়ের শরীরে ঝাঁঝার করে দেয় এবং রয় মারা যায়। নিক সব চোরকে তাদের শেষ পরিণতি পর্যন্ত পৌঁছে দিয়েছিল, এখন শুধু টনি বাকি ছিল। কিন্তু নিক যখনই নিজের গাড়ির কাছে ফিরে আসে সে দেখে যে টনি নিজেকে হাতকড়া থেকে মুক্ত করে পালিয়ে গেছে। এটা দেখে নিক ভীষণ রেগে যায়। এরপর নিক যখন রয়ের গাড়ির ডিকি খুলে ব্যাগগুলো চেক করে তখন সে চমকে ওঠে। সে দেখে যে ওই ব্যাগগুলোর ভেতরে কোনো টাকা নেই, বরং শুধু আবর্জনা ভরা রয়েছে। নিক কিছুই বুঝতে পারছিল না এরা এত বড় বোকা কিভাবে হতে পারে যে স্রেফ আবর্জনার জন্য নিজেদের জীবন দিয়ে দিল। কিছুক্ষণ পর সেখানে এফবিআই এর টিম আসে। এফবিআই হলো আমেরিকার একটি অত্যন্ত শক্তিশালী এবং বিখ্যাত গোয়েন্দা ও তদন্তকারী সংস্থা। এফবিআই পরীক্ষা করে দেখে যে ব্যাংক থেকে একটি টাকাও চুরি হয়নি, কারণ এই চোরেরা টাকার বদলে আবর্জনা চুরি করেছিল। কোনো ক্ষতি না হয় এফবিআই এই কেসটি সেখানেই বন্ধ করে দেয়। কিন্তু নিক এই চুরির ব্যাপারে আরো বেশ কয়েকদিন ধরে ভাবতে থাকে। তখনই তার নজর চোরদের টিমের শেষ বেঁচে থাকা সদস্যদের ছবির উপর পড়ে, আর সে অন্য কেউ নয়, স্বয়ং টনি। তাই নিক সরাসরি সেই বারে যায় যেখানে টনি কাজ করত। নিকের মনে হয়েছিল হয়তো এখান থেকে কোনো রহস্যের সূত্র মিলতে পারে। নিক বারে পৌঁছালে ওখানকার মালিক জানায় যে টনি দুদিন আগেই কাজ ছেড়ে এখান থেকে চলে গেছে। নিক যখন হতাশ হয়ে ফিরে আসছিল তখনই বাড়ির ভেতরে দেয়ালের থাকে একটি ছবির উপর তার চোখ পড়ে। ছবিতে দেখা যাচ্ছে টনি একটি ফুটবল টিমের সাথে বসে আছে, আর সেই ছবিতে টনির সাথে চোরদের হ্যাকার সঙ্গে ম্যাকও রয়েছে। শুধু তাই নয়, ছবিতে সে ব্যক্তিও রয়েছে যে ব্যাংকের আসল টাকার ময়লার ট্রাকটি নিয়ে যাচ্ছিল, যার ব্যাপারে পুলিশের কোনো ধারণাই ছিল না। তখনই নিক লক্ষ্য করে যে ওই ছবির চারপাশের সবাই আসলে ফেডারেল ব্যাংকের
ব্যাংকের কর্মচারী। সে তড়িঘড়ি করে বারের বাইরে আসে এবং দেখতে পায় যে টনি যে বারে কাজ করত ঠিক তার পাশেই ফেডারেল ব্যাংক অবস্থিত। এবার নিকের সামনে পুরো সত্যটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। এই পুরো গেমের আসল মাস্টার মাইন্ড ট্রয় ছিল না, বরং স্বয়ং টনি ছিল। ব্যাংকের পাশের বারে কাজ করার সুবাদে টনি ব্যাংকের কর্মচারীদের মদ্যপ করিয়ে তাদের থেকে ব্যাংকের ভেতরের প্রতিটি গোপন তথ্য হাতিয়ে নিয়েছিল। এমনকি সে ব্যাংকের আসল ময়লা ট্রাকের ড্রাইভারকেও নিজের দলে টেনে নিয়েছিল। এই চুরির পুরো প্ল্যানিং টনি নিজেই তৈরি করেছিল। সে শুধু আমাকে বোকা বানায়নি, বরং সে রয় এবং তার পুরো টিমকেও নিখুঁতভাবে বোকা বানিয়েছে। সে এমন এক বিপুল পরিমাণ টাকা চুরি করেছে যার কোনো রেকর্ড ব্যাংকের কম্পিউটারও নেই। আর এখন সবকিছুর জানার পরও আমি তাকে ধরতে পারবো না, কারণ টনির বিরুদ্ধে আমার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা টনিকে লন্ডনের একটি বারে দেখতে পাই। এখনও সে একজন বারটেন্ডার হিসেবে কাজ করছে, তবে এবার তার বারটি একটি ডায়মন্ড এক্সচেঞ্জ কোম্পানির ঠিক পাশে অবস্থিত। ঠিক তখনই ওই ডায়মন্ড কোম্পানির একজন কর্মচারী বারে এলে টনি তাকে নিজের তরফ থেকে একটি ফ্রি ড্রিঙ্ক উপহার দেয়। তার মুখের চতুর হাসি দেখে আমরা বুঝতে পারি যে এবার টনির পরবর্তী টার্গেট ওই ডায়মন্ড কোম্পানিটি। আর এরই সাথে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হচ্ছে। মুভিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।